রাতের আঁধারে গ্রামের দিকে পা বাড়ালো এইবার রুদ্র। একটি কুড়ে ঘরের সামনে এসে থামতেই রুদ্রর মনে উঠল এখানে এক যুবক থাকে, তার নাম অমিত। দরিদ্র অসহায় ভাগ্য পরিবর্তনের আশায় দিনরাত কঠোর পরিশ্রম করে সে। রুদ্র জানে এই অমিত সম্পদের জন্য মরিয়া হয়ে উঠতেও রাজি। রুদ্র ঠোঁটে এক বিকৃত হাসি ফুটে উঠল এইবার। রাতের অন্ধকারে রুদ্র সেই কুড়ে ঘরের বাইরে দাঁড়িয়ে ভীষণ আলতো গলায় ফিস ফিস করে বলল, দরকার আমি তাই দিতে পারি, বল হাত মেলাবি আমার সাথে? ভীষণ অন্ধকারে এমন ফিসফিসানির শব্দ শুনে ঘরের উঠানে বসে থাকা অমিত স্তম্ভিত হয়ে উঠল। সারাদিন জমিতে নানান কাজের পরে সবে ঘরে ফিরে মুখ হাত ধুয়ে এসে উঠানে বসেছে সে। হঠাৎ বাইরে এমন ফিসফিসানির শব্দ শুনে অমিত উঠে দাঁড়িয়ে ঘরের দিকে আলতো পায়ে এগিয়ে গেল। তারপর ঘরের ভেতরে অবস্থিত ছোট্ট জানলা দিয়ে বাইরে তাকালো অমিত, আর মনে মনে ভাবতে থাকলো এমন শব্দ কোথা থেকে এলো? এর আগে কোনোদিনও এমন কিছুর অনুভূতি ওর হয়নি। কিছুক্ষণ পর আবার সেই শব্দ অমিতের কানে ভেসে এলো। বল কি চাস? আমার কাছে সবটা পাবি, রত্ন, ধন সম্পদ, ভালোবাসা, যা চাইবি সেটাই পাবি। আয় বাইরে আয়, হাত মেলা আমার সাথে। অমিত যেন মন্ত্রমুগ্ধর মতো শুনছে সেই শব্দটা। ও বুঝতে পারছে বাতাসের মধ্যে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সেই ফিসফিসানির শব্দ। এবার অমিত মনের পুতুলের মতো ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। কুয়াশায় আচ্ছন্ন রাতে যেন বাইরের পরিবেশের বাতাস ভীষণ ভারী হয়ে উঠেছে। নিজের হৃৎপিণ্ড ধুকপুকানির শব্দ অমিত স্পষ্ট শুনতে পাচ্ছে। চারপাশে বন্য পশু আর ঝিঝি পোকার ডাক আবহাওয়ায় মিশে বিচ্ছিরি একটা পরিবেশের সৃষ্টি করেছে। আর সেই সবকিছুর মাঝে এক অজানা শব্দ রীতিমতো অমিতকে মাতিয়ে তুলেছে। রুদ্র দূর থেকেও যেন সবটুকু দেখতে পাচ্ছে।
ও বুঝতে পারছে যে অমিত ধীরে ধীরে ওর কাছে আসছে, কিন্তু ও রুদ্রর কোনো উপস্থিতি অনুভব করতে পারছে না। রুদ্র ঠোঁটের বিকৃত হাসি যেন ধীরে ধীরে আরো গভীর হয়ে উঠেছে। ওর মন জানে এই সৃষ্টির জন্য ও কতটা ভয়ঙ্কর, কতটা পাশবিক হয়ে উঠেছে। তবে ওর যে কিছুই করার নেই, ওর শিকার চাই, লোভী শিকার। রুদ্র বুঝতে পারছে অমিতের গলায় ভয় মেশানো এক অদ্ভুত কাঁপুনি দিচ্ছে। কি কথা বলছো? কে আছো ওখানে? জবাব দাও। কে আছো ওখানে? এবার রুদ্র আরো একটু এগিয়ে এলো অমিতের বাড়ির কাঠের দরজাটার সামনে। রুদ্র চাইলে এক নিমেষে অমিতকে হাতের মুঠোয় কবজা করতে পারে, তবে এক অদ্ভুত শক্তি রুদ্রর মস্তিষ্কে বারবার আঘাত করছে। সে যেন রুদ্রকে বাধ্য করছে অমিতকে লোভের জালে ফাঁসিয়ে সেই ভগ্ন পরিত্যক্ত জমিদার বাড়ি অব্দি নিয়ে যাওয়ার জন্য। না, ওকে তুই মারবি না। নিয়ে আয়, এখানে নিয়ে আয়। আমরা যে বসে আছি ওর জন্য। নিয়ে আয়। রুদ্রর পুরো শরীর মোমের পুতুলের মতো শুনছে সেই অন্তর মস্তিষ্কের এক একটা বাক্য। মন থেকে না চাইতেও রুদ্র আবার বলে ওঠে, তুই যদি সত্যি ভাগ্য পরিবর্তন করতে চাস তবে শুধু একটা কাজ কর আমার। তোর ভাগ্যের চাকা আমি নিমেষেই ঘুরিয়ে দেব, তবে আমার বলা কাজ তোকে করতেই হবে। বল, পারবি? রুদ্র ভালোই বুঝতে পারছে অমিত ভীষণ ভয় পেয়েছে। ওর এমন সব কথা শুনে অমিতের সারা শরীর দরদর করে ঘামছে, কিন্তু অমিতের চোখে এক ধরনের লোভ জ্বলজ্বল করে উঠেছে। এইবার সে ধীর পায়ে কাঠের দরজার সামনের দিকে এগিয়ে আসছে। রুদ্র জানে অমিত ওর ফাঁদে পা ফেলেছে। ওর লোভ ওকে বাধ্য করেছে রুদ্রর এক একটা কথায় বিশ্বাস করতে।
ঠিক তখনই রুদ্রর পেছন থেকে কে যেন ভীষণ আক্রোশে ওর কাঁধ চেপে ধরল। হঠাৎ রুদ্র সারা শরীর জুড়ে এক হিম শীতল জলের স্রোত বয়ে গেল। ওর অন্তরাত্মা তখনই রুদ্রকে এক অজানা বিপদের সংকেত জানান দিল। রুদ্রর পুরো শরীর প্রচন্ড এক ঝাঁকুনি খেয়ে পেছনে তাকাতেই ভীষণ ভয়ে আটকে উঠল। না, এটা হতে পারে না। এতদিন যে মানুষটা নিখোঁজ ছিল, কোনো কাকপক্ষীতেও যার কোনো খোঁজ পায়নি, সেই মানুষটা এখন রুদ্রর সামনে দাঁড়িয়ে আছে। তবে এক ভয়ঙ্কর বিষয়, তার সর্বশরীর যেন ভীষণ সাদাটে, এক হাড় মাংসের গঠন বললেই চলে। সেই দেহে এক ফোঁটা রক্তের কোনো ছিটে ফোঁটাটুকু রুদ্র অনুভব করতে পারল না। হঠাৎ রুদ্রর মুখ থেকে এক অস্পষ্ট স্বরে ভয়ঙ্কর কিছু বাক্য বেরিয়ে এলো। বাবা, তুমি তুমি এখানে? তুমি বেঁচে আছো? তবে ওর সেই প্রশ্নের কোনো জবাব রুদ্র পেল না। এবার রুদ্র ভালো করে তাকিয়ে রয়েছে ওর বাবার দিকে। ঠিক তখনই রুদ্রর মনে একটা প্রশ্ন জেগে উঠল। বাবা যখন নিরুদ্দেশ হয়েছিল, তখন বাবার বয়স খুব বেশি হলে 37 থেকে 40 ছিল। তবে এখন যাকে দেখছি, ইনি যদি সত্যিই আমার বাবা হয়ে থাকেন, তাহলে খুব বেশি হলে 60 বছর হওয়ার কথা। তবে এনাকে দেখে কমপক্ষে 80 কম তো লাগছে না। এবার রুদ্র সেই বৃদ্ধ লোকটার দুই চোখের দিকে তাকালো। তবে তাতে কোনো লাভ হলো না। রুদ্র বুঝল এ যেন কোনো মানুষের চোখ না। সেই দুই চোখের গর্তে কোনো মনি নেই। ভীষণ ভয়ঙ্কর শূন্যতা সেই দুই চোখে। সেই বৃদ্ধকে দেখে রুদ্রর পুরো শরীর যেন জমে গেছে। হঠাৎ সেই বৃদ্ধ লোকটি কাঁপা গলায় রুদ্রকে ইঙ্গিত করে বললেন, তুই আর পালাতে পারবি না। আমিও গেছিলাম সেখানে, কিন্তু আর ফিরতে পারিনি। ওই কালকমলের মাঝে সরা আটকে আছে। তুইও সেখানেই আটকে গেছিস। ওই পিশাচ কাউকে মারে না। ওই পিশাচ তার শিকারের যৌবন কেড়ে নেয়, ওই শরীর চাপিয়ে নেয়, বাঁচার রসদ কেড়ে নেয়। ওই তাকে শুধু হাড় মাংসে ভাঙা দিল, যেটা কোনো কাজে তার লাগে না। তবে মুক্তির রাস্তা ওই কালকমলের ভেতরে তুই পাবি। রুদ্র ভীষণ ভয়ে আঁতকে উঠল। ওর শরীরের প্রতিটা রক্তবিন্দু যেন হীন হয়ে গেল।
রুদ্রর মনে অনেক প্রশ্ন ঘর বেঁধেছে। এইবার এই বৃদ্ধ আসলে কে? ইনি কি সত্যি রুদ্রর বাবা? তবে এতদিন কই ছিলেন? আর উনি কি রুদ্রর ব্যাপারে সবটুকু জানেন? রুদ্র কিছু বলার আগেই সেই বৃদ্ধ লোকটা একটা ছোট্ট মাটির পাত্র নিজের ঝুড়ির ভিতর থেকে বের করলেন। তারপর নিমেষেই রুদ্রর দিকে সজোরে ছুঁড়ে মারলেন। হঠাৎ রুদ্র চোখের পলক পড়ার আগেই ভীষণ একটা বিস্ফোরণ আশেপাশের বাতাসে ছড়িয়ে পড়ল। সেই বিস্ফোরণের প্রভাবে আকাশ পাতাল সবটা যেন ভীষণ আক্রোশে কেঁপে উঠল। রুদ্র যখন চোখ খুলল তখন আশেপাশের বাতাসে কালো এক ধোঁয়া ছড়িয়ে পড়েছে। রুদ্র অনুভব করল কোনো এক যেন জ্বলন্ত আগ্নেয়গিরি ওর শরীরের গভীরে আগুনের মতো জ্বলছে। রুদ্র অতি কষ্টে যন্ত্রণায় সেই জায়গায় পড়ে থেকেই একবার ভীষণ জোরে চিৎকার করে উঠল। এবার রুদ্র ঘাড় ঘুরিয়ে আশেপাশে ভালো করে তাকিয়ে তোর সময় এখন শেষ হয়নি। তোর শরীর হয়তো আমি ফিরিয়ে দিলাম, কিন্তু মনে রাখিস এই অভিশাপ থেকে কারো মুক্তি নেই। এতটুকু বলার পর হঠাৎ যেন এক ছায়ার কালো কুণ্ডলী রুদ্রর পাশে থেকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল কুয়াশার মধ্যে। রুদ্র তখনও
সেই জায়গায় চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। ওর পুরো শরীর এখনো বিকৃত, যেন রুদ্রর মন তখনও অন্য এক সত্তার নিয়ন্ত্রণে। রুদ্র জানে ও আর পালাতে পারবে না, কিন্তু এখন রুদ্র এই খণ্ডরে একা নেই। হঠাৎ এই পুরো জায়গা জুড়ে এক অজানা কোনো আতঙ্ক ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠেছে। রুদ্র সবটুকু চোখের সামনে দেখছে, কিন্তু ওর কিছুই করার নেই। এবার ও আর এখানে একা না। জমিদার বাড়ির ধ্বংসস্তূপের ভেতর থেকে হঠাৎ শত শত কালো ছায়া মূর্তি উঠে আসছে রুদ্রর দিকে। ওদের সবার মুখেই এক বিকৃত হাসি জড়ানো রয়েছে। রুদ্র জানে হয়তো ওর মন সেই ডাইনির কবজায় আছে, তবে ওর শরীর এখন ওর নিজের। তাহলে কেন ও পালাতে পারছে না এখান থেকে? এরা যদি সবাই মিলে ওকে আয়নার মতো জ্যান্ত ছিঁড়ে খায়। মনে শত আতঙ্ক নিয়ে রুদ্র সেখানেই দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ রুদ্র শুনতে পেল অন্ধকারের ভেতর থেকে সম্মিলিত কণ্ঠে এক অস্পষ্ট আওয়াজ। রাজাবাবু, এখানে কি রাজাবাবু আছে? রুদ্র মনে প্রশ্ন জাগে, ওরা কি রুদ্রকে রাজা বানাবে? চারিদিকে এক ধরনের থমথমে নীরবতা ছড়িয়ে পড়ল। এখানকার বাতাস এখনো ঠিক প্রথম দিনের মতোই ভীষণ ভারী লাগছে রুদ্রর। এখনো ওর মনে ঠিক প্রথম দিনের মতোই আতঙ্ক খেলা করছে। ওর যেন মনে হচ্ছে এখানকার বাতাসে কোনো এক অজানা শক্তি ঘনীভূত হয়ে আছে। ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ির ধুলো ওড়ানো চত্বরে এখন রুদ্র দাঁড়িয়ে আছে। ওর সামনে যা ঘটছে তা রুদ্রর মস্তিষ্ক যেন খুব সহজে মেনে নিতে পারছে না। ও বুঝতে পারছে এখান থেকে ওর পালানো অসম্ভব। হঠাৎ ওর মনে একটা ভয়ঙ্কর আতঙ্ক খেলা করে যায়। রুদ্র দেখছে সেই ছায়া মূর্তিগুলো এবার ওর দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। ওদের মধ্যে কিছু জনের মুখে শান্তির চিহ্ন থাকলেও কিছু জন যেন রুদ্রকে
ওদের জ্যান্ত শিকার বানাতে চায়। ঠিক তখনই পাশ থেকে এক বিকট শব্দ শুনতে পায় রুদ্র। মাথা ঘোরাতেই ও দেখে পাশে এক বিকট কাঠের দরজা ভীষণ ভয়ঙ্কর এক শব্দ করে ধীরে ধীরে খুলে যাচ্ছে। জমিদার বাড়ির ভগ্নপ্রায় দরজাটি যেন নিজে থেকেই ভীষণ এক আওয়াজ করে খুলে গেল। রুদ্র আর একটু সময় নষ্ট না করে ভীষণ হন্তদন্ত হয়ে সেদিকে ছুটে গেল। ভেতরে প্রবেশ করতেই ও উঠল। এখান থেকে বেরিয়ে যা, এখানে তোর কোনো জায়গা নেই। কেন এসেছিস এখানে? অকালে মৃত্যুবরণ করতে চাস বুঝি? তুই জানিস না এবার তোর সাথে কি হতে চলেছে।
রুদ্র কিছু বলার আগেই হঠাৎ দরজাটা প্রচন্ড শব্দে বন্ধ হয়ে গেল। ঘরের বাতাস হঠাৎ করে আবার ভারী হয়ে এলো। রুদ্র আশেপাশে দেখছে, যেন চারপাশের দেওয়ালগুলো জীবন্ত হয়ে উঠেছে। ওরা রুদ্রকে পিষে মারতে চায়। এত সবকিছুর মাঝে হঠাৎ সেই বৃদ্ধ লোকটার অট্টহাসির আওয়াজ শুনল রুদ্র। আবার সেই লোকটা রুদ্রকে ইঙ্গিত করে বলল, ওরা তোকে বেঁচে নিয়েছে, তুই যতই চেষ্টা করিস না কেন এবার আর তুই পালাতে পারবি না। বৃদ্ধ লোকটার এসব কথা শুনে হঠাৎ রুদ্র দৃষ্টি গেল দেওয়ালের সেই ফাটলের দিকে। ও দেখছে সেখান থেকে যেন ধীরে ধীরে কালচে লালা মতন কিছু একটা চুঁয়ে পড়ছে। রুদ্র কাঁপা কাঁপা পায়ে সেই দেওয়ালের কাছে গিয়ে দাঁড়ালো। এবার দেওয়ালটা স্পর্শ করতেই রুদ্র অনুভব করল এটা কোনো সাধারণ তরল নয়, এটা ঘন আঠালো কিছু একটা তরল। ভীষণ ভয়ে এক প্রকার রুদ্র আড়ষ্ট হয়ে উঠল। হঠাৎ ওর অন্তরাত্মা ওকে বলে উঠল, এটা কোনো সাধারণ তরল না, অনেক বছর থেকে জমানো নানান মানুষের রক্ত। ভীষণ ভয়ে রুদ্র পিছনে তাকালো। সেই অট্টহাসি হাসতে থাকা বৃদ্ধ আর সেখানে নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে এক বিকৃত মুখ, যার চোখের মনি নেই, চামড়া যেন কেউ জ্যান্ত তুলে ফেলেছে, আর ঠোঁটের কোণা পর্যন্ত চেরা হাসি। এবার ধীরে ধীরে সেই বিকৃত মুখের কঙ্কালটা রুদ্রর দিকে মাথা তুলে তাকিয়ে শুধু বলল, ঠিক তখনই রুদ্রের পুরো শরীর অসাড় হয়ে গেল। ওর পায়ের নিচের মেঝে যেন তরল হয়ে গেছে, আর সেখানে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে রুদ্র। ও ভীষণ ভয়ে পাশের দেওয়ালটা আঁকড়ে ধরতে চাইল, কিন্তু ওর হাতটা যেন শক্ত করে ধরে রেখেছে কোন অদৃশ্য এক শক্তি। খানিকক্ষণ পর রুদ্রর জ্ঞান ফিরল। ও আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করল।
ওদের ভেতরে